আজকে আমি যাচ্ছি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়েতের বাড়িতে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ, আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট। আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের শ্যামনগরে একটা সুন্দর আশ্রম দর্শন করাবো। সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। আমি বেরিয়ে পড়েছি আবার আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে খড়দা। এখন সময় হচ্ছে 7:20 সকাল। আমি এখন উল্টোডাঙ্গা স্টেশনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিধাননগর স্টেশনের পাশ দিয়ে। আমার গন্তব্যস্থল হচ্ছে খড়দা। আমি আজকে আপনাদের খড়দায় নিয়ে গিয়ে এক সুন্দর মন্দির দর্শন করাবো। সেই মন্দিরের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা শ্রী রামানুজ সম্প্রদায়ের অন্তর্গত এই মন্দির। সবাই এই মন্দিরকে সোনার মন্দির বলেও জানে। চলুন তাহলে আজকে আপনাদের এই সুন্দর মন্দির আমার ভিডিওর মাধ্যমে দর্শন করাই। শিয়ালদা থেকে খড়দার দূরত্ব হচ্ছে মাত্র 18 কিলোমিটার, আর সময় নেবে 26 মিনিট, আর মাঝখানে 5খানা স্টেশন থামবে। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে খড়দা স্টেশনে গিয়ে। 1 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে উঠেই সামনে দেখলাম শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো চিন্তা না করেই উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেন 7:18-তে শিয়ালদা থেকে ছেড়েছে কল্যাণীর উদ্দেশ্যে। স্টেশনে উঠেই কল্যাণী লোকাল পেয়ে গেলাম। তো মাত্র 5খানা স্টপে, কোনো অসুবিধা নেই। শিয়ালদা কল্যাণী লোকাল, এটা 7:24-এ এলো বিধাননগর স্টেশনে। মাত্র 18 মিনিট নিল এই খড়দা স্টেশনে আসতে। আমি খড়দা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের আমি এখন নিয়ে যাব টোটো বা অটোতে করে এই সোনার মন্দিরে। সোনার মন্দির মানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। চলুন তাহলে এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনো যাক। খড়দা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি আমি। ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার। খড়দহ স্টেশনের বাইরেটা এক ঝলক দেখে নি। দাদা, এখান থেকে আপনার ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা বলরাম হসপিটাল টোটো কোথা থেকে ছাড়বে? ওই যে বাইরে থেকে বাইরে ওই শেয়ারে যায় না? শেয়ারে যায় তো? আচ্ছা, আর রিক্সা কিরকম নেন আপনারা? রিক্সাতে নেবে 30 টাকা ভাড়া নেবে আপনাকে। আচ্ছা আচ্ছা, আর ওটা হচ্ছে 10 টাকা? ওরা 15 টাকা নেবে। 15 টাকা, 15 টাকা 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনারা যদি স্টেশন থেকে বেরিয়ে রিক্সায় যান তাহলে 30 টাকা নেবে রিক্সা। আর যদি টোটোতে যান, একটুখানি বেরিয়ে টোটো নেবে 15 টাকা। তো আপনারা যদি দুজন থাকেন তাহলে আমি বলবো রিক্সায় চলে যেতে, কেননা রিক্সা 30 টাকা নেবে আর টোটো 15 টাকা নেবে, তাহলে দুজনে 30 টাকা পড়বে। তো আপনাদের রিক্সা করে চলে যাওয়াই ভালো। আর যদি আপনারা একা যান তাহলে জাস্ট স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে একটু হেঁটেই সামনে রাস্তা, এই দেখুন, এই হচ্ছে স্টেশন থেকে সোজা বাঁদিকে বেরিয়ে এসে এই যে রাস্তা পড়লো, এই রাস্তার ডান দিকে টোটো স্ট্যান্ড। এই বলরাম হসপিটাল কত গো? 10 টাকা? 15 টাকা। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, 15 টাকা ভাড়া বললো, আর মোটামুটি 5 থেকে 7 মিনিট নেবে। খড়দহ বৈষ্ণবদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। মহাপ্রভু চৈতন্যদেবের প্রিয় সঙ্গী শ্রী নিত্যানন্দ প্রভু খড়দহে থাকতেন এবং তার সময় থেকে খড়দহ বৈষ্ণবদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। শ্রী নিত্যানন্দ প্রভু 1545 খ্রিস্টাব্দে মারা যান, কিন্তু তার বাড়ি এখনও এই খড়দহতেই আছে, যা কুঞ্জবাটি নামে পরিচিত। টোটো থেকে আমাকে নামালো বলরাম সেবা মন্দির হাসপাতালের সামনে। এই দেখুন
এই হচ্ছে বলরাম সেবা মন্দির হাসপাতাল, এই সামনে হাসপাতাল। এই হাসপাতাল থেকে আপনাকে সোজা হেঁটে যেতে হবে। জাস্ট 2 মিনিট হাঁটলাম, 2 মিনিট হাঁটার পরেই পড়ে গেল একটা তোরণ। সেই তোরণে লেখা রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির গেট। এই দেখুন সামনে। আপনারা চাইলে টোটো থেকে এই কুলিনপাড়ার মোড়ে তোরণের সামনে নামতে পারেন, তারপর রাস্তা পেরিয়ে তোরণের তলা দিয়ে সোজা হাঁটতে হবে। বলরাম হসপিটাল থেকে একটুখানি 5 মিনিট হাঁটা পথে চলে এলাম এই সুন্দর দর্শনীয় স্থানে। এই দর্শনীয় স্থানের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দির। চলুন, আমার পেছনে আপনারা এই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। মন্দিরের প্রবেশের মূল দ্বার বন্ধ আছে, শুধু অনুষ্ঠান বা 4 চাকা গাড়ি প্রবেশের জন্য মূল প্রবেশদ্বার খোলা হয়। মূল প্রবেশদ্বারের পাশে দর্শনার্থীদের প্রবেশের জন্য একটি ছোট দ্বার আছে, যা খোলা আছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ছোট কাঠের দ্বারটি বন্ধ করে দিলাম। প্রবেশ করেই সামনে মন্দিরের দ্বিতল কার্যালয়, যা এখন বন্ধ আছে। প্রবেশ করেই সামনে বিশাল মন্দির প্রাঙ্গণ। প্রবেশ পথে পড়বে মন্দিরের পেছনের দিক, মানে পূর্ব দিক। আর চোখের সামনে ভেসে উঠল অপরূপ 13 রত্ন বিশিষ্ট বিশাল মন্দির। বিভিন্ন উচ্চতার মোট 13টি রত্নের চূড়া দিয়ে মন্দির চূড়া সজ্জিত। প্রধান চূড়ার ওপরে 3টে কলস বসানো আছে, যার মধ্যস্থলে ভগবান বিষ্ণুর চক্র স্থাপিত। কথিত আছে 3টি কলস ও বিষ্ণু চক্রটি সোনার পাত দিয়ে মোড়া, তাই জন্য এই মন্দিরকে লক্ষ্মীনারায়ণ মন্দির ছাড়াও সোনার মন্দির বলা হয়। প্রধান চূড়ার গায়ে বৈষ্ণব ধর্মের 3টে প্রতীক চক্র, তিলক ও শঙ্খ খোদাই করা আছে। মন্দিরের চূড়ার দক্ষিণ ও উত্তর দিকে সোনালী রঙের গরুর দেবতার 2টি মূর্তি ও পূর্ব ও পশ্চিম দিকে সোনালী রঙের বজরংবলীর মূর্তি বসানো আছে। মূল মন্দিরের চারিপাশে পাথর বসানো রাস্তা, যাতে দর্শনার্থীরা মন্দির প্রদক্ষিণ খুব সহজভাবে করতে পারে। মূল মন্দিরের গর্ভগৃহ পশ্চিমমুখী। মূল মন্দির প্রাঙ্গণ চারিধার ফুলের বাগানে ঘেরা। 2টি প্রবেশদ্বার, একটি দক্ষিণ দিক দিয়ে আর একটি পশ্চিম দিক দিয়ে। আমরা মন্দিরের মূল প্রবেশদ্বার, যা পশ্চিম দিকে অবস্থিত, সেই দিক দিয়ে প্রবেশ করছি। আমাদের বাংলায় কত মহাপুরুষ মানুষের মনে সনাতন ধর্মের মাধ্যমে শান্তির প্রচেষ্টায় নিজেদের সুখ, স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক জীবনধারাকে ত্যাগ করেছেন। তাদের মধ্যে স্বামী যতীন্দ্র রামানুজ একজন, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের প্রবেশের মুখে শ্বেতপাথরের ফলকে লেখা আছে, এই মন্দির 1353 বঙ্গাব্দের 21শে বৈশাখ শুভ অক্ষয় তৃতীয়ার দিন স্বামী যতীন্দ্র রামানুজ দ্বারা স্থাপিত। 7 ধাপে শ্বেতপাথরের সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের চারিপাশ উঁচু শ্বেতপাথর দিয়ে বাঁধানো বারান্দা। মন্দিরের প্রবেশদ্বার পেরোলেই বিশাল সুসজ্জিত নাট মন্দির,
নাট মন্দিরের মেঝ পাথর দিয়ে মোড়া। নাট মন্দিরের দক্ষিণ ও উত্তর দিকে মোট 10টি দরজা, আর গর্ভগৃহের বিপরীত দিকে নাট মন্দিরের প্রবেশের প্রধান দরজা। নাট মন্দিরের পশ্চিম দেওয়ালে পালিশ করা কাঠের দেওয়াল আলমারি, যাতে রামানুজ সম্প্রদায়ের নানান মহাপুরুষদের লেখা বই সযত্নে রাখা আছে। নাট মন্দিরের দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে ঝোলানো বারান্দা, যা সুদৃশ্য লোহার রেলিং দিয়ে ঘেরা। নাট মন্দিরের মেঝের মধ্যস্থলে সাদা ও গোলাপি রং দিয়ে তুলির মাধ্যমে অপরূপ পদ্ম ফুলের আলপনা আঁকা আছে। নাট মন্দিরের এক কোণায় বিশাল ড্রাম রাখা আছে আরতির সময় যা বাজানো হয়। একদম কোণায় সুদৃশ্য প্রাচীন লোহার ঘোরানো সিঁড়ি নাট মন্দিরের ঝুল বারান্দায় ওঠার জন্য। ঝোলা বারান্দার লোহার রেলিংয়ের গায়ে শ্রী সম্প্রদায়ের গুরু পরম্পরাদের ছবি টাঙানো আছে, যা দেখে মনের মধ্যে দর্শনার্থীদের এক আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে। নাট মন্দির আর গর্ভগৃহের মাঝে শ্বেতপাথর দিয়ে মোড়ানো দালান, যার একদিকের দেওয়ালে রামানুজ সম্প্রদায়ের গুরু পরম্পরাদের নাম শ্বেতপাথরের ফলকে খোদাই করা আছে। মূল গর্ভগৃহের সামনে দালান ও নাট মন্দিরের মাঝে পালিশ করা কাঠের রেলিং, যাতে দর্শনার্থীরা নাট মন্দিরের পরে গর্ভগৃহে না আসতে পারে। মূল গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির প্রথম ধাপে অষ্টধাতুর রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি রাখা আছে, মাঝের সিংহাসনে নারায়ণ শিলা। বেদির উপরের ধাপে ভগবান নারায়ণ বিরাজ করছেন, তার ডান পাশে মা লক্ষ্মীর বিগ্রহ। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ ভগবান নারায়ণের বিগ্রহ অপূর্ব, যা ভাষায় প্রকাশ করা যাবে না। মা লক্ষ্মী এখানে ভগবান নারায়ণের ডান দিকে, যা সচরাচর দেখা যায় না। গর্ভগৃহের এক পাশে ভগবান লক্ষ্মীনারায়ণের শয়নসজ্জা। মূল গর্ভগৃহের বাম দিকে আরও একটি গর্ভগৃহ, যেখানে এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী যতীন্দ্র রামানুজের গুরুদেব শ্রী শ্রী বলরাম স্বামী মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠিত। এই বলরাম স্বামী হলেন রামানুজ সম্প্রদায়ের শেষ ধর্মগুরু।
ওনার পরে ছিলেন স্বামী যতীন্দ্র রামানুজ। গর্ভগৃহের পাশে দালানে মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী যতীন্দ্র রামানুজের ছবি সুসজ্জিত দেওয়াল মন্দিরে রাখা আছে। এই মহান পুরুষের ব্যাপারে একটু না বললে এখনকার প্রজন্ম জানতেই পারবে না ওনার আত্মত্যাগের কথা। ইনি হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের সমকালীন ডাক্তার ইন্দুভূষণ বসু, যিনি স্বাধীনতার আগে ডাক্তারি পেশা থেকে লক্ষ টাকার আয় ছেড়ে ধর্মজীবনে চলে আসেন মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করতে। শ্রী ইন্দুভূষণ বসুর জন্ম 18ই ডিসেম্বর 1892 খ্রিস্টাব্দের আকনা, হুগলি জেলায়। এই মহান পুরুষ 1911 খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে আইএসসি এবং 1917 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ থেকে 4টি বিষয়ে অনার্স সহ প্রথম স্থান অধিকার করে ডাক্তারি পাস করেন। পরের বছরই এমডি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ডাক্তারি পেশা শুরু করেন। দেশ স্বাধীন হওয়া অবধি উনি কারমাইকেল মেডিকেল কলেজ, যা এখনও আরজিকর কলেজ ও হাসপাতালে অবৈতনিক চিকিৎসক ছিলেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ পদে সুনামের সহিত কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন। শাক্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও 1919 সালে অযোধ্যার শ্রী শ্রী বলরাম স্বামী মহারাজের কাছে বৈষ্ণব মতে দীক্ষা নেন। পরবর্তীকালে 1946 খ্রিস্টাব্দে খড়দহে এসে এই লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করেন এবং 1948 সাল থেকে আশ্রমবাসী জীবনযাপন করেন। খড়দহবাসীর জন্য হাসপাতাল, রাস্তা, স্কুল সব নির্মাণ করে ওনার পরম গুরুদেব শ্রী শ্রী বলরাম স্বামীর নামে মানব সেবায় অর্পণ করেন। অপূর্ব নিরিবিলি শান্ত পরিবেশ ঘেরাই মন্দির, এত ভালো লাগছে যে কল্পনার বাইরে, খুব ভালো লাগছে। আপনার অতি অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে এই মন্দিরে আসবেন, দেখবেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। কিন্তু আমি কথা দিচ্ছি, চলুন এই মন্দিরের যে ঘাট, গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটটা আপনাদের দেখাই। এই গঙ্গার ঘাট কিন্তু সবসময় বন্ধ থাকে পুরো বছর, খালি একটা দিন খালি খোলা থাকে, যেদিন এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়ার দিনই এই ঘাটের দরজা খোলা হয়, লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে এই ঘাটে এনে স্নান করানো হয়। তো চলুন তাহলে ঘাটটা একবার আপনাদের দর্শন করাই। এত সুন্দর দৃশ্য যে মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে খালি ক্যামেরা দিয়ে ছবি তুলে যায়, কিন্তু ভিডিও তো বেশি বড় করা যাবে না। এই মন্দিরের মূল প্রবেশদ্বার, মন্দির কিন্তু পশ্চিমমুখী। এই পশ্চিমমুখী মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে হচ্ছে এই মন্দিরের গঙ্গার ঘাটটি। দেখুন, মন্দিরের পশ্চিম দিকে বয়ে চলেছে মা গঙ্গা, সুসজ্জিত মন্দিরের ঘাটে যাওয়ার দ্বার। এই ঘাটেই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে পবিত্র গঙ্গা জলে স্নান করানো হয়। তাই এই পবিত্র স্থানকে শুদ্ধ রাখার জন্য অক্ষয় তৃতীয়া ছাড়া সব দিনই বন্ধ রাখা হয়। চলুন আমরা মা গঙ্গাকে এবার চোখ ভরে দর্শন করি। সকালের আরতি শুরু হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। শেষের দিকের এক ঝলক আরতি আপনাদের দর্শন করিয়ে দিই। এতক্ষণ আপনাদের সাথে ঘুরে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, একটু এবার টিফিন করে নেওয়া যাক। আজকে ওটসের নিরামিষ পোলাও টাইপ করে দিয়েছে, বিশেষ কিন্তু আমার জন্য খুব কষ্ট করে।
সকালে উঠে আমার জন্য এই জলখাবারটা বানিয়ে দেয়, কেননা আমি বাইরে তো খেতে পারবো না। আর ঠিক 10টা-11টা নাগাদ প্রচণ্ড খিদে পায়। সব সবজি দিয়ে কারি পাতা দিয়ে সুন্দর বানায় কিন্তু। আপনাদের এই মন্দির খোলা ও বন্ধের সময়সূচিটা বলে দিই। এই মন্দির সকাল 7:30টায় খোলা হয়, আবার দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলা হয় ও রাত 8টায় বন্ধ হয়ে যায়। আর এখানে কোনো থাকারও কিন্তু ব্যবস্থা নেই। একটা টয়লেট আছে মোটামুটি কাজ চালানোর মতো। স্ক্রিনের নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো মঠ মন্দির আশ্রম দেখার ইচ্ছে থাকে এবং সেই মঠ মন্দির আশ্রমের অ্যাড্রেস এবং ছবি আপনাদের কাছে থাকে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে দিতে পারেন বা ছবি পাঠাতে পারেন। আমি আমার সুবিধা মতো অতি অবশ্যই আপনাদের কিন্তু এই মঠ মন্দির আশ্রমগুলো দেখানোর চেষ্টা করব। ফোন কিন্তু করবেন না, কেননা আমি ক্যামেরা নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াই, আমি কিন্তু ফোন তুলতে পারি না। এবার আমরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা যতীন্দ্র স্বামী যেখানে থাকতেন, যে ঘরে থাকতেন এবং যে গাছের তলায় উনি সাধনা করতেন, সেইটা আপনাদের একবার দর্শন করাই। চলুন। 1948 খ্রিস্টাব্দ থেকে এইখানে আশ্রমবাসী জীবনযাপন করতে থাকেন। মন্দিরকে কেন্দ্র করে ধীরে ধীরে তিনি শ্রী বলরাম ধর্মসোপান নামে এক বিরাট প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই সেই প্রাচীন বটবৃক্ষ যার তলায় স্বামী যতীন্দ্র রামানুজ সাধনা করতেন। সর্বশাস্ত্র অধ্যয়ন, বেদান্ত উপনিষদাদির ভাষ্য রচনা ও কীর্তনের মাধ্যমে জনসাধারণের মনে ভগবত চিন্তা উজ্জীবিত করার প্রয়াসী ছিলেন। কীর্তনাচার্য নবদ্বীপ ব্রজবাসীর জন্যে গরানহাটি ধারার কীর্তন শিক্ষা করেন। বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত ও ইহার প্রাচীনত শ্রী বাচনভূষণ, শ্রীমদ্ ভগবদ্গীতা রামানুজ ভাষ্য, মানব উজ্জীবন, শ্রী বৈষ্ণব দর্শন ও ধর্ম প্রভৃতি 60খানিরও বেশি গ্রন্থের রচয়িতা। 26শে ডিসেম্বর 1975 খ্রিস্টাব্দে অগণিত ভক্তদের চোখের জলে ভাসিয়ে স্বামী যতীন্দ্র দেহত্যাগ করেন। আমরা কিন্তু সেইভাবে এই মহান পুরুষের সম্পর্কে জানি না। আমার নৈতিক দায়িত্ব ওনার সম্পর্কে কিছু তথ্য আমার ভিডিওর মাধ্যমে সবাইকে অবগত করা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যারা নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে, আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনাদের আমি অনুরোধ করব আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর বেল আইকনটা টেপার পরে একটা অল প্রেস অপশন আসবে, সেটা যদি আপনারা টিপে দেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু এখন মোটামুটি যখনই যে মন্দিরে যাচ্ছি তার কিছু তথ্য আমি ফেসবুক ও ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করতে পারেন। নিচে ফেসবুক ও ইনস্টাগ্রামের নামটা আমি দিয়ে দিলাম। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম।